নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো একটা জিনিস দেখবে আমাদের সবার সঙ্গেই হয়। ভালো দেখে বাজার থেকে ফল বা সবজি কিনে নিয়ে এলাম, বাড়িতে এসে কাটতে গিয়ে দেখি ভেতরে পোকা। হয়তো তেমনি ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা দেখে আমরা ঘুরতে যাই, কিন্তু জানি না যে সেখানে কি জিনিস অপেক্ষা করে আছে। সুন্দর জায়গা মানে কিন্তু ভালো জায়গা নয়। এমনই একটা ঘটনা সাক্ষী হয়েছে বাবলিদি। ঘটনাটি শেয়ার করেছে আমাদের সঙ্গে, এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমাদের কাছেও থাকে, এখানে শেয়ার করতে পারো। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক মঙ্গলবার ও শনিবার রাতে এমন নিত্য নতুন ঘটনা শোনার জন্য। এবারে তাহলে আসি আজকের প্রথম ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে। হাই অমিত, আমি বাবলি। আজ তোমাকে আবার একটা ঘটনা বলতে এলাম। এই বছরেরই এপ্রিল মাসে আমাদের সঙ্গে ঘটেছে এটা। তবে জায়গাটা যেহেতু খুব ফেমাস, তাই নামগুলো উল্লেখ না করাই ভালো। যাই হোক, ঘটনাটা বলছি শোনো। তুমি তো জানোই আমি আর আমার হাজবেন্ড ঘুরতে খুব ভালোবাসি। একটু সময় পেলেই, ছুটি ছাটা পেলেই আমরা ঘুরতে বেরিয়ে পড়ি। তেমনি এপ্রিল মাসের 3, 4, 5 3 দিনের ছুটিতে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। গন্তব্য ছিল ঝাড়খণ্ডের ধানবাদ। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যাবার, কিন্তু হচ্ছিল না। হঠাৎ করেই তখন হয়ে গেল। প্রথম 2 দিন খুব ভালোই কাটলো, অনেক জায়গা ঘুরলাম। তৃতীয় দিন আমাদের ফেরার কথা, তাই ভাবলাম হোটেল থেকে একেবারে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ব। জায়গাগুলো ঘুরে ওই পথে আবার বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তা যেমন ভাবা তেমন কাজ। আমাদের ট্রেন ছিল বিকেল 4:20-তে, তাই সকালবেলাই হোটেল চেক আউট করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। ওখানে 3 দিনের জন্য একটা অটো বুক করেছিলাম আমরা, ওটা করেই ঘুরতাম। সেদিনও ওই অটো করেই বাকি জায়গা দুটো দেখতে গিয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে এলাম একটি পার্কে। নামটা উল্লেখ করছি না, ধানবাদের খুব বিখ্যাত একটা পার্ক। এদিক ওদিক ঘুরে দেখলাম বিশাল জায়গা জুড়ে পার্কটা। জায়গায় জায়গায় একটা করে সাইনবোর্ড লাগানো, জায়গার বিবরণ লেখা, আর তার নিচে একটা অ্যারো দিয়ে দিক নির্দেশ করা। এমন করতে করতে হঠাৎ একটা বোর্ড আমার নজরে পড়ল। তাতে লেখা হরর হাউস, তার নিচে আবার অ্যারো দিয়ে দিক নির্দেশ করা। আমার তো খুব ইচ্ছে হচ্ছিল যাওয়ার, কিন্তু আমার হাজবেন্ড আমাকে মানা করে বলছিল, না না, দরকার নেই, এখন আগ্রহ করে দেখতে যাবে, পরে আবার ভয় পাবে, তোমাকে তো চিনি। সত্যিই তাই, ভয় পাই ঠিকই, কিন্তু আগ্রহ প্রচুর। তো আমি তো নাছোড়বান্দা, শেষে এক প্রকার নিমরাজি হয়েই আমার সঙ্গে সঙ্গে ও চলল। একদম নির্জন জায়গা, দুপাশে বড় বড় গাছ, মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে। এত নিস্তব্ধ যে শ্বাস প্রশ্বাসের শব্দটুকু শোনা যাচ্ছিল আমাদের। কিন্তু চলেছি তো চলেছি, পথের কোনো শেষ নেই। কোথায় সেই হরর হাউস? আর আমি হাঁটতে পারছিলাম না। ওকে বললাম, ধুর, কিছুই তো দেখা যায় না, শুধু গাছ আর গাছ। ও তখন বলল, মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য লিখে রেখেছে, ওসব কিচ্ছু নেই, চলো গিয়ে লাভ নেই ওদিকে। তো মনমরা হয়ে যেই আবার ফিরতে যাব, এমন সময় হঠাৎ একটা নারী কণ্ঠে একটা আর্তচিৎকার শুনতে পেলাম। আমি আমার হাজব্যান্ডকে বললাম, কেউ মনে হয় বিপদে পড়েছে জানো, চলো তো গিয়ে দেখি। এই ভেবে আমরা এগোতে লাগলাম। কিছুটা যেতেই হঠাৎ দেখলাম
সামনে একটা পুরো বাড়ি, দেখেই কেমন যেন গা ছমছম করছিল। এটাই সেই হরর হাউস। আমি তো খুব খুশি হয়ে গেলাম যে জিনিসটার অপেক্ষা এতক্ষণ ধরে করছিলাম অবশেষে পাওয়া গেল। তো তারপরে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। অন্ধকার ঘরের মতো, বাইরে থেকে দরজা আটকে দিল, আলো নিভিয়ে দিল। তারপরেই যেন পরিবেশটা পুরো বদলে গেল। ভেতরের নানান রকমের ভৌতিক কর্মকাণ্ড শুরু হলো। হঠাৎ একটা নারী কণ্ঠে কে যেন আর্তচিৎকার করে ওঠে। আবার পরক্ষণেই কেমন যেন একটা বিকট হাসি এসে ওঠে কেউ। আবার চলতে চলতেই মনে হলো অদৃশ্য দুটো হাত যেন আমার পা টেনে ধরলো। আমি তো একটা চিৎকার করে উঠলাম। ভীষণ ভয় লাগছিল। আমি তখন শুধু ঠাকুরের নাম স্মরণ করছিলাম। সুড়ঙ্গের মতো জায়গাটা, একের পর এক ঘর। ঘরগুলো পেরিয়ে পেরিয়ে যখন আমাদের যাত্রা শেষ হলো, রীতিমতো তখন আমি অসুস্থ বোধ করছিলাম। বুকটা কেমন যেন ধড়ফড় করছিল, আমার ঘাম হচ্ছিল খুব। আমার হাজবেন্ড আমাকে একটা টুলের ওপরে তারপর বসালো, জল খেতে দিল, বলল, দেখলে তো, আমি আগেই বারণ করেছিলাম, আমার কথা তো শোনো না। তো এরপর আমার আর কোথাও ঘোরার ইচ্ছা হচ্ছিল না। বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু বিশ্বাস করবে না, আমাদের আসার সময় কোনো রকম সমস্যা হয়নি। এই দুদিন যে এখানে ছিলাম তাতেও কোনো সমস্যা হয়নি। কিন্তু এরপর থেকে এত রকম বাধা বিপত্তির মুখে পড়লাম যে কি বলবো আর। সব সমস্যা কাটিয়ে বাড়িতে পৌঁছলাম প্রায় রাত 12:30 নাগাদ। শরীরটা সেদিন খুব ক্লান্ত লাগছিল, তাই সেদিন আর কিছু টের পাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন থেকে আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হলো। রোজের মতো পুজো করছিলাম, করে যেই শাঁখ বাজাতে গেলাম, দেখি কিছুতেই আর শাঁখ বাজাতে পারছি না। বারবার করে চেষ্টা করতে লাগলাম, কিন্তু না, একটা বড় বাজাতে পারলাম না। আমি তো অবাক হয়ে গেলাম। যাওয়ার দিনও দিব্যি শঙ্খ বাজিয়ে পুজো দিয়ে গেলাম, কিন্তু আজ হঠাৎ হলোটা কি? শুধু সেই দিনই নয়, পরদিনও সেম ঘটনা। যতবারই চেষ্টা করছি শাঁখটা বাজানোর, কিছুতেই আমি বাজাতে পারছি না। একটা সময় মনে হলো যে অনেক দিনের শাঁখ, তাই বোধহয় কোনো সমস্যা হয়েছে। কিন্তু যখন দেখলাম যে আমি বাদে বাড়ির সকলেই শাঁখটা বাজাতে পারছে, দিব্যি বাজছে শঙ্খটা, শুধু আমিই বাজাতে পারছি না, তখন আমার কেমন যেন খটকা লাগলো। আমার হাজবেন্ডও বলল, কি ব্যাপার হলো গো, বাড়ির সবার থেকে তো তুমি ভালো শাঁখ বাজাতে, এখন কেন বাজাতে পারছো না? শঙ্খ তো শুভ জিনিস, পজিটিভ এনার্জির প্রতীক, সেটা বাজাতে না পারা তো ভালো লক্ষণ না। আমারও কেমন যেন খটকা লাগলো। ওই হরর হাউসে যাওয়ার পর থেকেই তো এরকম সব ঘটনা ঘটছে আমাদের সঙ্গে। তবে কি কোনো নেগেটিভ এনার্জির প্রভাব পড়লো আমার ওপরে? তখন কি করব আমি আর বুঝতে পারছিলাম না। আপাতত ইউটিউব থেকে একটা শাঁখ বাজানোর ভিডিও বের করে সেটাই পুজোর সময় চালাতাম। এভাবে প্রায় 1 সপ্তাহ মতো কেটে গেল। তারপর একদিন আবার কি মনে হলো যে দেখি তো এখন বাজাতে পারি কিনা। চেষ্টা করতেই দেখলাম দিব্যি তখন বেজে উঠল শাঁখটা। আবার চেষ্টা করলাম, আবার প্রতিবার তখন বাজতে লাগলো। আমি তো খুব খুশি হয়ে গেলাম। তারপর থেকে পুজো করতে বসে প্রতিদিন আবার শাঁখ বাজাই, দিব্যি বাজে। বুঝতে পারি না যে হঠাৎ কি হয়েছিল, কি করেই বা আবার সব ঠিক হয়ে গেল। আসলে অশুভ শক্তি যত বড়ই হোক না কেন, শুভ শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত, দুদিন আগে বা দুদিন পরে। তো
তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা। এবারে তোমাদের শোনাবো আজকের সেকেন্ড ঘটনা। দারুণ এই ঘটনাটি শেয়ার করেছে শোভা মুখার্জি দিদি। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমাদেরও জানা থাকে পাঠিয়ে দাও। ডেসক্রিপশানে বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখে পাঠাতে পারো বা ভয়েস মেসেজ করতে পারো, কোনো অসুবিধে নেই। এবারে তাহলে আসি আজকের দ্বিতীয় ঘটনায়। হাই অমিত, আমি দুর্গাপুর থেকে শোভা মুখার্জি। আবার তোমাকে একটা ঘটনা বলছি। আমার মামাবাড়ি যে গ্রামে, ওই গ্রামেই একজন বয়স্ক ভদ্রমহিলা থাকতেন। বর্তমানে তিনি বেঁচে নেই। এই ঘটনাটি উনিই আমার মাকে বলেছিলেন। আমার মা ওনাকে ছোট মা বলে ডাকত। আমার মাও আমার মতোই গল্প শুনতে খুব ভালোবাসত। তো ছোট মা একদিন মাকে বলেন, আজ কোনো গল্প নয়, আজ তোকে একটা সত্যি ঘটনা বলবো। আমার বাপের বাড়ি ছিল কুলিতে, খুব সুন্দর একটা গ্রাম। ওখানে মা সিদ্ধেশ্বরীর একটি বিখ্যাত মন্দির আছে। খুব জাগ্রত সেই মা, যে যা মানত করে সবই ফলে। অনেকে তো মাকে দেখেওছে। গভীর রাতে উনি মন্দির থেকে বের হন, পুরো গ্রাম ঘোরেন, তারপর পুকুরে আসেন, তারপর হাত মুখ ধুয়ে আবার মন্দিরে ঢুকে যান। পুরো গ্রাম মা দেখাশোনা করেন। তো একবার হয়েছিল কি, আমি তখন অনেক ছোট। তখন আমার বাবা ওনার কজন বন্ধু বান্ধব নিয়ে ওই মন্দিরের চাতালে বসে তাস খেলতেন। অনেক রাত অব্দি ওনাদের খেলা চলতো। একদিন হয়েছিল কি, তাস খেলতে খেলতে অনেকটা রাত হয়ে যায় সেদিন। প্রায় 12টা, 12:30 বেজে গিয়েছিল। ওনারা সেটা খেয়ালই করেননি। এদিকে তো মায়ের বেরোনোর সময় হচ্ছে, কিন্তু বেরোতে পারছেন না। চাতালের ওপরেই গোল করে বসে ওনারা তাস খেলছেন। তখন দরজাটা মা কয়েকবার ভেতর থেকে ঠক ঠক করে আওয়াজ করেন, যাতে তারা সরে যায়। কিন্তু এনারা এতটাই বিভোর ছিলেন খেলায়, সেটা খেয়ালই করেননি। তাতেও যখন হলো না, তখন মা একটা মায়া রচনা করলেন। তারপর একজন ভদ্র মহিলাকে দেখা গেল, ওনাদের ঠিক পাশ দিয়ে চলে গেল। এবার এনাদের একটু ধ্যান ভঙ্গ হলো। কে গেল পাশ দিয়ে? সাদা লাল পাড়ের একটা শাড়ি পরা, এক হাত ঘোমটা টেনে কে গেল? ওদের বাড়ির বউটা নাকি? তাছাড়া রাতও তো অনেক হলো মনে হয়। কটা বাজে দেখতো? আরে বাবা, রাত 1টা বাজতে যায়। আর একজন তখন বলে, মহিলাটা না ফেরা পর্যন্ত আর একটু খেলি চল। কার বাড়ির মহিলা একা একা পুকুরের দিকে গিয়েছে বোধহয় কাজ সারতে, ফিরুক, তারপর না হয় উঠে যাব। এই বলে ওনারা আবার তাস খেলতে লাগলেন। তারপরেই একটা কাণ্ড হলো। মন্দিরের দরজাটা দড়াম করে একটা শব্দ করে এক ঝটকায় খুলে গেল। ওনারা তো তখন ভয় পেয়ে গেলেন সবাই। বুঝতে পারেন যে ব্যাপার স্বাভাবিক নয়, অলৌকিক কাণ্ড ঘটছে। এটা তো মায়ের ঢোকা বেরোনোর রাস্তা। বোধহয় মায়ের বেরোনোর সময় হয়েছে। সঙ্গে সঙ্গে তখন ওনারা উঠে ওখান থেকে পালিয়ে যান। ওই রাতেই মন্দিরের পুরোহিতকে মা স্বপ্ন দেখিয়ে বলেছিলেন, ওরা যেন আর কখনো আমার মন্দিরের চাতালে বসে তাসটা খেলে, বারণ করে দিস, আমার ঢুকতে বেরোতে অসুবিধে হয়। তারপর থেকে বাবারা আর ওই মন্দিরের চাতালে বসে কখনো তাস খেলতেন না। তো এই ছিল বন্ধুরা আজকে সেকেন্ড ঘটনা। খুবই ভালো লাগলো ঘটনাটা। মন্দির মানেই যেন আড্ডার জায়গা, খেলার জায়গা। ফলে মা যেটা করেছেন উচিতই করেছেন। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মনীষা বিশ্বাস কাকিমা লিখেছেন,
ফার্স্ট ঘটনাটা হাড়হিম করা ঘটনা, দ্বিতীয়টা বাবার চমৎকার। মিঠুপাত্র লিখেছে, তোমার ঘটনাই আমাদের জীবন, 10:30 শুনছি। সোমা মুখার্জি লিখেছে, আমি সোমা, দুর্গাপুর থেকে, দমদম থেকে না। আচ্ছা, ভুল হয়ে গেছে। সুতৃষ্ণা রয় লিখেছে, আমার বাবু কখন থেকে জেগে বসে আছে ঘটনা শুনবে বলে, অলৌকিক মানে দুর্দান্ত ঘটনা। অনিন্দিতা কুণ্ডু লিখেছে, দুটি দারুণ ঘটনা শুনলাম, দ্বিতীয় ঘটনাটা হৃদয়ে ছুঁয়ে গেল, জয় লোকনাথ ব্রহ্মচারীর জয়। আর দাদাভাই, তোমার বলার মাধ্যমে ঘটনাগুলো জীবন্ত হয়ে ওঠে। আশিস কুমার দে লিখেছে, অমিতদার ঘটনাগুলো সর্বদা ইউনিক হয়, লাভ ফ্রম শ্রীরামপুর, হুগলি। থ্যাংক ইউ ভাই। অজন্তা হরি লিখেছে, প্রথম ঘটনাটা অত্যন্ত অবাক করা ঘটনা, আর দ্বিতীয় ঘটনাটাও ভীষণ ভালো একটা ঘটনা, সত্যি ঠাকুর আছেন। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার কণ্ঠে অসাধারণ ঘটনা শুনতে বসলাম, দুর্দান্ত ঘটনা, দৈবিক ঘটনা শোনাবে ভাই, খুব ভালো লাগে। আমার দৈবিক, অলৌকিক, ভৌতিক কোনো ঘটনা শোনাতেই কোনো আপত্তি নেই, যখন যেমন ঘটনা আসে তেমন শোনাই। অমিতা জেঠিমা লিখেছেন, এসে গেছি অসাধারণ সব ঘটনা শুনতে। পাপিয়া দেব লিখেছে, সুন্দর ঘটনা, ভালো ছিল, ফার্স্ট ঘটনা ভয়ের ছিল। সিমি মুখার্জি লিখেছে, খুব সুন্দর করে ঘটনাটি বর্ণনা করেছ অমিত, আমি আবার তোমাকে ঘটনা পাঠাবো, তুমি অনেক এগিয়ে যাও জীবনে। এছাড়াও আরও কমেন্ট করেছ গীতাদি, দেবাশিস কাটুয়া, অক্ষয় অধিকারী, সমীর সরকার, বিশ্বজিৎ ভট্টাচার্য, সুরদীপ কুণ্ডু সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা। তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।